শুরুতেই জানিয়ে দিব একটি ভয়ঙ্কর সংবাদ। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, দেশে ফিরছে শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বরিশাল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার একটার পর একটা আদালত কক্ষে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, জামিন মঞ্জুর। বরিশালে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, জেলা সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস জামিন পান। নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আইনি প্রক্রিয়ায় স্বস্তি পাচ্ছেন। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের পরিবারের সদস্যদের মামলায় গতি কমে গেছে। এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এরা প্রতীক। এমনকি কক্সবাজারের আব্দুর রহমান বদিও জামিন পেয়েছেন। আরও জানিয়ে দিব, কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তখনও শেখ হাসিনা দেশ ত্যাগ করেন নাই, তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিলেন। এদিকে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। জেনারেল ওয়াকারের চরম শত্রু কে? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আপনারা একটি বিষয় ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন, বিভিন্ন জায়গায় এই যে বর্তমান সরকার বিএনপি সরকার আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এরপরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এদিকে তদন্তের খবরেই দিশেহারা ইউনুসের পোষ্যপুত্র নাহিদ, সার্জিস, হাসনাতরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার ডাকে দ্বিগুণ শক্তি নিয়ে আবারও মাঠে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের লক্ষ্য মার্চেই ঢাকা শহর দখলে নেওয়া এবং মার্চেই জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা। এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি, গাড়ি, শান, শওকত, টাকা পয়সার অস্থির হয়ে পড়ে। 2024 সালে এই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে। এদিকে হঠাৎ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা রাজপথে নেমে গেছে, ভয় কাঁপছে সব দলের নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২৬শে মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, দেশে ফিরছে শেখ হাসিনা। ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টানটান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেবার পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬শে মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬শে মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে ২৬শে মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি গড়া। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রমের বিভিন্ন ভিডিও। নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি।
সেই সব ভিডিওতে দেখা গিয়েছে কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও ঝটিকা মিছিল বা ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। প্রশ্ন উঠছে, এগুলি কি স্বতঃস্ফূর্ত নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দা সূত্র বলছে ২৬শে মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় আওয়ামী লীগ। এর রাজনৈতিক অর্থ হল সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি, এটা মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে একাংশ মনে করছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হতে পারেন। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেফতার হলে কারাগার, আদালত, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে দমনপীড়নের অভিযোগই অনেক সময় সংগঠনকে মজবুত করেছে, পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচার নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সেই দল মাঠেও ভালো রাজনীতি করতে পারে। ২৬শে মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা আর জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয় তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। হাসিনা মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে হাসিনা বলেন, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ২. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। বিএনপি সরকারের নাম না করে হাসিনা বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল। মহাদুর্নীতির দায়ে ফেসে যাচ্ছেন উপদেষ্টারা। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল নাকি ৫০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে তৈরি করেছেন আলাদা একটি ট্রাস্ট। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে রয়েছে অন্তত ৮টি অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারীর নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীর নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছেন দুদকে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট তৈরি করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট করেছেন। ট্রাস্টের একমাত্র কাজ ছিল ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এইভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা থাকাকালীন বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক আইনি উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধেও। তদারকি সরকারের সাবেক এই উপদেষ্টা জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। একটি শিল্প সংস্থার সিইওর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করেন। পিবিআই মামলার তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ, আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসেরও মোটা টাকার বিনিময়ে জামিনের ব্যবস্থা করেন আসিফ। গত ১৮ মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উপদেষ্টার দায়িত্বভার গ্রহণের পর উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার পদে বদলি করেন। এসব বদলির বিনিময়ে তিনি মোটা টাকা কামিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাদ নেই পূর্বতন তদারকি সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তার বিরুদ্ধে অন্তত ৮টি অভিযোগ রয়েছে। পরিবেশ অধিদপ্তরে একাধিক প্রকল্প থেকে তিনি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ রয়েছে। একটি অভিযোগ পাওয়া গিয়েছে তার স্বামীর বিরুদ্ধে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতাল ক্রয় বিক্রয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে।
দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছেন একজন। এই প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং সেগুলো আমলযোগ্য হলে তা তদন্ত উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। এদিকে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। জেনারেল ওয়াকারের চরম শত্রুকে বাংলাদেশ সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল করা হয়েছে। এবার কোয়ার্টার মাস্টার জেনারেল সহ একাধিক গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে বাহিনীর শীর্ষ পদে এটি দ্বিতীয় দফায় রদবদল। রদবদলের অংশ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে এনডিসির নতুন কমান্ড্যান্ট হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। তিনি এর আগে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 23তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এক কর্মকর্তা রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে সেনা দফতরের নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমান অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিদ জুমানকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন কমান্ড্যান্ট করা হয়েছে। এমআইসিটির বর্তমান মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রকে বদলি করা হয়েছে। রদবদলের অংশ হিসেবে 66 পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ার জিওসি এবং এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ার প্রাক্তন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাগাইসুর রহমান খান অবসর নিয়েছেন। এর আগে গত 22 ফেব্রুয়ারি পুলিশ প্রশাসন রদবদল ঘটান তারেক রহমান। আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের মধ্যে দিয়ে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের যারা জড়িত বলে অভিযুক্ত তাদের একটি নামের তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় নাম রয়েছে পুলিশের মহানির্দেশক বাহারুল আলমের। এই প্রসঙ্গে তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ম ফজলুর রহমান বলেন, তদন্তে যে 5 পুলিশকর্তার নাম রয়েছে তাদের মধ্যে একজন বাহারুল আলম। ঘটনার সময় তিনি এসবি এর কর্মকর্তা ছিলেন। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভিতরে নানা আলোচনা শুরু হয়। অনেকে বলছেন তারেক রহমান আগে থেকেই বাহারুল আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেন। তিনি শুধু সময়ের অপেক্ষা করছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিশের একাধিক সূত্রে দাবি করা হয়েছে বাহারুল আলমে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তাকে একটি বিদায়ী সম্বর্ধনার মাধ্যমে সরিয়ে দেওয়ার পাকা ব্যবস্থা হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, বাহারুল আলম তারেক রহমানের কাছে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়া বিএনপির প্রাক্তন সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর কারাগারে মৃত্যুর পিছনে এই বাহারুল আলমের হাত রয়েছে বলে অভিযোগ। পিন্টু স্মৃতিসংঘের লাগাতার আন্দোলন পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছেন। দীর্ঘ 18 মাসের প্রশাসনিক অস্থিরতা ও সেনাবাহিনীর ভিতরে টানাপড়েন, যার অবসান ঘটিয়ে নিরঙ্কুশ ক্ষমতা ফিরে পেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। অন্তর্বর্তী সরকারের আমলে সমান্তরাল শাসন ব্যবস্থা তিনি ভেঙে দিয়েছেন, শীর্ষ পদে এনেছেন রদবদল। এর মাধ্যমে তিনি কমান্ড পুনঃপ্রতিষ্ঠা করেছেন জেনারেল ওয়াকার। সম্প্রতি একটি দৈনিক নর্থ ইস্ট নিউজ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটি খবর প্রকাশ করে। সেই খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাবাহিনীর ওপর একটি বিকল্প তদারকি ব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন সেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান। এই সময়ে এনএসএ এবং সশস্ত্র বাহিনীর পিএসও সেনা সদরে বারবার হস্তক্ষেপ করতেন, বিশেষ করে পদোন্নতি, বদলি এবং সামরিক কেনাকাটায়। অবশেষে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসার পর এই দ্বৈত শাসনের অবসান ঘটে। জেনারেল ওয়াকানা বাহিনীর শীর্ষ স্তরে বড় ধরনের রদবদল করেছেন। এর ফলে বাহিনীর শীর্ষ পদে জামাতের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও এখনও একটি বড় বাধা রয়ে গিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এখনও তার পদে বহাল রয়েছেন। সেটাই সেনাপ্রধান ওয়াকারের পথের কাঁটা। এদিকে তদন্তের খবরেই দিশেহারা ইউনুসের পোষ্যপুত্র নাহিদ সার্জিস হাসনাতরা। বেটার লেট দ্যান নেভার, এই বহুশ্রুত কথাটি আমরা কমবেশি সকলেই জানি।
প্রতিবেদনের সূত্রে এই বহুশ্রুত প্রবাদটির উল্লেখ করতে হয়। তারেক রহমান তখনও ক্ষমতায় আসীন হননি, তিনি তখন প্রবাসে। বাংলাদেশে তদারকি সরকার। হিংসার আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আগুন এতটাই ভয়ঙ্কর যে তাকে নিয়ন্ত্রণ আনাই কঠিন হয়ে পড়েছে। দেশ জুড়ে জুলাই যোদ্ধাদের দাপাদাপি, নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। সেই হত্যালীলার হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের পুলিশ বাহিনী। পদ্মাপাড়ে ঘটেছে পালাবদল, অবৈধ তদারকি সরকার এবং সেই সরকারের প্রধান বিদায় নিয়েছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাঁধে রয়েছে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব। পুলিশ হত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জঙ্গিদের বিচারের আওতায় যাতে কোনোভাবে কেউ নিয়ে আসতে না পারে তার জন্য তদারকি সরকার জারি করেছিল জুলাই যোদ্ধাদের দায়মুক্ত অধ্যাদেশ। সেটার অনুমোদনও হয়। জুলাই যোদ্ধাদের এটি এক ধরনের রক্ষা কবচ। বলা হচ্ছে বাংলাদেশে পালাবদল ঘটলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। দেশের কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে হিংসাত্মক ঘটনা। তারেক রহমান সেই সব ঘটনার কতটা মোকাবিলা করতে পারেন সেটা এখন লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন। তবে নতুন সরকার জানিয়ে দিয়েছে পুলিশ হত্যার বিচার হবেই। কিন্তু যে সরকার মববাজ গোষ্ঠীকে সংসদে যাওয়ার রাস্তা করে দিয়েছে সেই সরকার জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে কিনা তা নিয়ে পদ্মাপাড়ের রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারিকে কি গ্রেপ্তার করা হবে? এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত থেকে যাচ্ছে। বিএনপি মহাসচিব তথা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। এছাড়া যদি প্রয়োজন মনে হয় পুনঃতদন্তের তাহলে নিশ্চয়ই পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হবে। বর্তমানে বিষয়গুলি আদালতে রয়েছে, তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। 2024 জুলাই মাসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে হত্যা সন্ত্রাসের খেলা শুরু হয় তখন অনেকেই ভেবেছিলেন এটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে হয়েছে পুলিশ হত্যা, থানা দখল করে অস্ত্র লুট, মব সন্ত্রাস। তারেক রহমান ক্ষমতায় আসীন হওয়ার পরেই সেই ঘটনাগুলি নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন হচ্ছে, হত্যাযজ্ঞের হোতারা আদৌ বিচারের মুখোমুখি হবেন? বিএনপি সরকার তাদের কাঠগড়ায় তুলবে, বা তুলতে গেলে তাদের কি কোনোভাবে বাধা দেওয়া হবে? সেই চাপের কাছে তারেক রহমানের সরকার কি নথি স্বীকার করতে বাধ্য হবেন? ঘটনার সঙ্গে যারা জড়িত বলে অভিযোগ উঠেছে তারা জড়িত ছিল বলে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। এই তদন্ত কার্যক্রম কেবল অপরাধীদের শনাক্ত করার জন্য নয়, বরং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন সহিংসতা প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সত্য উদ্ঘাটনে কাজ করা, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কেবল রাষ্ট্রে স্থায়ী শান্তি ও আস্থা ফিরে আসবে। 27 ফেব্রুয়ারি 2026 বরিশাল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার একটার পর একটা আদালত কক্ষে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, জামিন মঞ্জুর। বরিশালে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, জেলা সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস জামিন পান। নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আইনি প্রক্রিয়ায় স্বস্তি পাচ্ছেন। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের পরিবারের সদস্যদের মামলায় গতি কমে গেছে। এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এরা প্রতীক। এমনকি কক্সবাজারের আব্দুর রহমান বদিও জামিন পেয়েছেন। ভাবুন তো, যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? আদালতের যুক্তি পরিষ্কার, চার্জশিট দুর্বল, সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকবো। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা পরিষ্কার, জামিন পেলেও মাঠে নামলে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা শন অ্যারেস্ট দেখাতে হবে। অর্থাৎ প্রশাসন পুরোপুরি নরম নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আদালত বারবার জামিন দেয় তবে প্রশাসনিক কড়াকড়ি কতদিন টিকবে? এখানেই তৈরি হচ্ছে দ্বিমুখী বাস্তবতা। আদালত বলছে সুসংগঠিত প্রমাণ নেই, জামিন দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে সক্রিয় হলে আবার গ্রেপ্তার। আর রাজনীতি বলছে পর্দার আড়ালে কিছু চলছে কি? এদিকে রাজনীতির পাড়ায় সমঝোতার গুঞ্জন, সাধারণ মানুষের মধ্যে
এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি কৌশলগতভাবে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান মেনে নিচ্ছে? ধারণা দুটি কাজ করতে পারে এক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার ও বড় দলগুলো হয়তো ভাবছে সম্পূর্ণ নির্মূলের রাজনীতি অস্থিতিশীলতা বাড়ায়। অপরদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে বড় দলকে পুরোপুরি বাইরে রাখা যায় না। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বাস্তববাদ মেনে নিচ্ছে? এখন আসি মূল প্রশ্নে, বিএনপি কি ভালো করছে না নিজের পায়ে কুড়াল মারছে? বিশ্লেষকরা বলছেন মাঠের সমীকরণ বদলে যাবে যদি আওয়ামী লীগ নেতারা মাঠে ফিরতে পারেন, তবে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট বিভাজন, কর্মীদের মনেও মানসিক আঘাত। 15 বছর জেল জুলুম সহ্য করা কর্মীরা যদি দেখেন প্রতিপক্ষ জামিনে বেরিয়ে সংগঠিত হচ্ছে, তবে হতাশা তৈরি হতে পারে। রাজপথের রাজনীতি আবেগে চলে, হতাশ কর্মী মানে দুর্বল সংগঠন। তবে কিন্তু উল্টো দিকটাও আছে। বিএনপি কি বুঝে গেছে সম্পূর্ণ দমন নীতি আন্তর্জাতিক চাপ বাড়াবে? মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে গণগ্রেপ্তার এবং শোন অ্যারেস্টের সমালোচনা করছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে নির্বাচন করতে হলে আইনি স্বাভাবিকতা দেখানো দরকার। এই হিসেবে দেখলে আওয়ামী লীগের জামিন বিএনপির জন্য রাজনৈতিক ঢালও হতে পারে। তারা বলতে পারবে, দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগ নেতাদের মুক্তি সমাজে 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত সমর্থকদের উল্লাস, তারা মনে করছে সময় বদলাচ্ছে, সুদিন আসছে। দ্বিতীয়ত বিরোধীদের ক্ষোভ, তারা এটিকে ডিল ভাবছে। আর শেষ ভাগে নিরপেক্ষদের সংশয়, তারা স্থিতিশীলতা চায় কিন্তু অস্থিরতার গন্ধ পাচ্ছে। রাজনৈতিকভাবে দমন যত দীর্ঘ হয়, প্রত্যাবর্তন তত নাটকীয় হয়। বাংলাদেশ কি সেই নাটকীয় প্রত্যাবর্তনের পথে? আইনি লড়াই এখনো আদালতে, কিন্তু রাজনীতি কখনো কেবল আদালতে সীমাবদ্ধ থাকে না। যদি মাঠে 2 বড় দল সমান শক্তিতে নামে, তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আরেকটি সম্ভাবনাও আছে, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন ভারসাম্য। বিএনপি কি ভুল করছে, নাকি তারা দীর্ঘমেয়াদে একটি বৈধতা নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, নাকি জামায়াতের উত্থানকে রোধ করতে চাইছে? রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে কৌশলী হয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগের কার্যালয় খোলা, নেতাদের জামিন আর প্রশাসনিক কড়াকড়ির দ্বন্দ্ব সব মিলিয়ে 2026-এর নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। রাজনীতির দাবার বোর্ডে গুটি আবার সাজানো হচ্ছে। কেউ কি ভুল চাল দিল, নাকি এটাই ছিল আসল চাল? তারা একটি বিষয় ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন, বিভিন্ন জায়গায় এই যে বর্তমান সরকার বিএনপি সরকার আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন, যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এরপরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন, যেটি হচ্ছে জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে, জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এটা কি কারণে? এর কারণ হচ্ছে আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে, তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, 1-2 জন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না। তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠিত জনগণ, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে, তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে, সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘটনা দিচ্ছে যেখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয় হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তখনও শেখ হাসিনা দেশ ত্যাগ করেন নাই, তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। বিএনপি প্রধান তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকে, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে সবচেয়ে বেশি যেটা বিস্মিত করছে বা যেই সম্পর্কটা আমি সবচেয়ে বেশি বিশ্লেষণের চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিস্ময়কর সুসম্পর্কের বিষয়টা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মনে রাখতে হবে, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র। তার সঙ্গে কার কখন থেকে ঘনিষ্ঠতা, তার সঙ্গে কার কেমন বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক, সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে শেষ পর্যন্ত কোনো প্রকৃত তথ্য, নিশ্চিত তথ্য বয়ান বেরিয়ে আসবে, সেটা হয়তো আস্থা রাখা যায় না, বিশ্বাস করা যায় না। তখন 2-2-4 মিলিয়ে যখন এক একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রমকে বুঝতে হয়, ইতিহাসের মোড় ঘোরানো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মতো ঘটনাক্রমগুলোকে বুঝতে হয়, তখন ওয়াকারুজ্জামানের সঙ্গে
তারপর যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী হবেন 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, সেই তারেক রহমানের কখন থেকে ঘনিষ্ঠতার শুরু, যোগাযোগের শুরু, কেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এতটা আস্থা দেখাচ্ছেন এই বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, সেই প্রশ্নগুলো খতিয়ে দেখতে হয় বলকি। তারেক রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু কোনো রাগঢাক না করে যে বার্তাটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতপন্থী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারপন্থী যেসব ব্যক্তিবর্গ ইউনুস সরকারের পছন্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন কিংবা প্রশাসনের ভেতরে যেসব ব্যক্তিরা নানা রকম পদোন্নতি পেয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের কাউকেই তারেক রহমান প্রয়োজনে রাখবেন না। তারেক রহমান প্রয়োজনে শুধুমাত্র তার বিশ্বস্ত ব্যক্তিবর্গ দিয়েই সামরিক বেসামরিক প্রশাসন সাজিয়ে নেবেন, এবং এটা নিয়ে তারা কোনো রাগঢাক করছেন না। ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসির যেমন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে রাখতে হয়েছে যে আমি চলে যাব এবং তারপর পদত্যাগ করেছি ঘোষণা দিতে হয়েছে, যেমন করে রাতারাতি বদলে গেছে মবের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সবাইকে একরকমের চমকে দিয়ে তারেক রহমান সরকার গভর্নর পদে বসিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক এমন এক ব্যক্তিকে, যিনি গার্মেন্টস ব্যবসায়ী, মানে এক গার্মেন্টস ব্যবসায়ী গিয়ে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে শুধুমাত্র এই যোগ্যতায় যে তিনি তারেক রহমান বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি বটে। কাজেই তারেক রহমান কিন্তু এই নিয়ে কোনো রাগঢাক করছেন না। সামরিক প্রশাসনেও ব্যাপক রদবদল শুরু হয়েছে এবং এই রদবদল হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া মাত্র, এই কথা যখন জানাই ছিল তখন থেকে কিন্তু ওয়াকার বাহিনীর ভিতরে একটা উদ্বেগ শুরু হয়েছিল যে ওয়াকার কি টিকে যেতে পারবেন, ওয়াকারের সাথে আসলে সম্পর্কটা কেমন তারেক রহমানের, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্কটা ভালো না হলে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি টিকে না যান তাহলে যে নড়বড়ে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আসলে দেশের জন্য কতটা ভালো হবে। কিংবা সেনাপ্রধান ওয়াকার যদি বা টিকে যান, তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে যদি তার আশপাশের বলয়ে না রেখে তারেক রহমান তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কিংবা ওয়াকার বিরোধী যে গোষ্ঠীটি আছে সেনাবাহিনীর ভেতর তাদেরকে উস্কে দেন, এসব সেনাবাহিনীর